অসংখ্য ছোট ছোট কুঁড়িতে ভরে আছে আমার এই চন্দ্রমল্লিকার গাছটা। অসময়ে এই চন্দ্রমল্লিকার গাছ আমার বাগানে অনেকটাই সৌন্দর্য বৃদ্ধি করে রেখেছে। আর এই পাশটায় তো আছে সেই আমার প্রিয় ফুল, এটা সবাই চেনেন। আমার ভিডিওর শুরুতে এই ফুলটা দিয়েই শুরু হয়। যাই হোক, হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কাশিবে ছাদ বাগানের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, আমারই মতো ফুল ফল এবং সবজির গাছ লাগাচ্ছেন। আজকে পুরো পর্বটা সাজিয়েছি ছোটোখাটো হারভেস্টিং দিয়ে। পুরো ভিডিও জুড়ে চলবে আজকে হারভেস্টিং, কারণ প্রতিদিনই তো কিছু না কিছু গাছে যত্ন করছি, কিভাবে গাছ লাগাচ্ছি, কিভাবে মাটি প্রস্তুত করছি, কখন কোন সার দিচ্ছি, সবই আপনাদের সাথে শেয়ার করি। হারভেস্টিংও মাঝে মাঝে থাকে, কিন্তু পুরো পর্ব জুড়ে আজকে কি কি হারভেস্ট করছি, আমার এই বাগানে কি কি আছে, আর সেটাই দেখার বিষয়। ভিউয়ার্স বন্ধুরা, চলুন হারভেস্টিং শুরু করি। প্রথমেই শুরু করেছি ঢ্যাঁড়স দিয়ে। এখানে দু পদের ঢ্যাঁড়স আছে, একটা হচ্ছে খাটো, আরেকটা হচ্ছে লম্বাটে, একেবারে ভীষণ লম্বা টাইপের একটা ঢ্যাঁড়স, খুবই সুন্দর এবং মিষ্টি খেতে। আর কিছু বেগুনও আছে হারভেস্ট করার মতো, সেই বেগুনগুলো তুলে নিচ্ছি। বেগুনের গাছটাও কিছুটা ঠিকঠাক করে দিতে হবে। আজ আর সার প্রয়োগ করবো না, যতটুকু পারবো ডালপালা ছেটে দিচ্ছি, হলুদ পাতাগুলো ছেটে দিচ্ছি। এই যে পাতা হলুদ হয়ে আছে, এটার মূল কারণ হচ্ছে নাইট্রোজেনের ঘাটতি আছে এই গাছটাতে। কোনো পোকামাকড় নেই, ছত্রাক নেই, শুধুমাত্র নাইট্রোজেনের ঘাটতি। একটু ইউরিয়া সমৃদ্ধ সার যদি এখানে দেওয়া যায়, তাহলে এই যে হলদেটে ভাব আছে পাতার, সেটা একেবারে পুরোপুরি ভালো হয়ে যাবে। এখানে গোবর সার দেওয়া যায়, পাতা পচা সার দেওয়া যায়, বিশেষ করে কেঁচো সারটা এখানের জন্য খুবই উপকারী। আমি আজকে ঠিকঠাক করে দিচ্ছি। সার অবশ্যই প্রয়োগ করব, এবং কী কী সার দিচ্ছি নেক্সট ভিডিওতে অবশ্যই সেটা শেয়ার করব আপনাদের সাথে। ভিউয়ার্স বন্ধুরা, এখন হারভেস্টিংয়ের দিয়ে আজকের পর্বটি যেহেতু সাজিয়েছি, একটু আগে ঢ্যাঁড়স করেছি হারভেস্ট, বেগুন বেশ কয়েকটা বড় হয়েছে সেটা করে নিব, আর সাথে টুকটাক করে নিড়িয়ে দিব গাছের গুঁড়ো। আর হচ্ছে পুরনো যে বয়স্ক পাতাগুলো আছে সেগুলো ছেটে দিতে হবে, কারণ অনেক দিন যাবৎ ছাদে ওঠা হয় না, কর্মব্যস্ততার কারণে দুদিন ভিডিও দিতে পারিনি। আজ বেশ কয়েকটা ডাঁটাও হারভেস্ট করব ভাবছি। ডাঁটা দিয়ে বড় মাছের ঝোল বেশ খেতে ভালোই লাগে। এই ফ্রেশ একদম তরতাজা ডাঁটা দিয়ে আজকে রুই মাছের ঝোল হবে। এই তো বেগুন, একটা দুটো করে বেগুন গাছের লতা পাতার ভিতরে মানে একেবারে বুড়ো হয়ে গেছে। এটা ভাবলাম বীজে রেখে দেই, কিন্তু পরক্ষণেই ভাবলাম এটা দিয়ে ভর্তা হবে। যাই হোক, কেটে নিলাম। এই বেগুনটা দিয়ে ভর্তা করা হবে। কিছু ঢ্যাঁড়স উঠিয়েছি, আর ডাঁটা তো হারভেস্ট করবই, আপনাদেরকে বললাম। এরপরে পরবর্তীতে কি হারভেস্ট করা যায় সেটাই এখন দেখার বিষয়। ভিউয়ার্স বন্ধুরা, তবে বাগান করলে একটা লাভ কি জানেন, প্রতিদিনই কিছু না কিছু সবজি আপনি হারভেস্ট করতে পারবেনই। হয় শাক জাতীয় কিছু, আর সবজি জাতীয় কিছু, না হলে ফল জাতীয় কিছু, কিছু না কিছু আপনি আপনার ছাদ বাগান থেকে অবশ্যই পাবেন। ছাদ বাগান আপনাকে কখনোই নিরাশ করবে না। কাজে আমিও প্রতিদিন টুকটাক করে কিছু না কিছু হারভেস্ট করি, যদিও খুব অল্প পরিমাণ, কিন্তু যেটুকু হারভেস্ট করি একেবারে 100% অর্গানিক এবং বিষমুক্ত সবজি। আমার বাগানে যে পাঁচটায় লতানো গাছ আছে সেই পাঁচটায় চলে এলাম। বেশ কয়েকটা বরবটি বড় হচ্ছে, বরবটিগুলোও নিয়ে নিব আজকে। এবং বরবটি গাছগুলো বেশ জঙ্গল হয়ে গেছে, কিছু পাতা ছেটে দিতে হবে। গাছে যে সমস্ত পাতা হলদে হয়ে যায়, বা বয়স্ক পাতা, যেগুলো গাছে কোনো খাদ্য তৈরিতে কাজে লাগবে না, সেই পাতাগুলো যদি গাছ থেকে ছেঁটে ফেলেন, তাহলে একটা কাজ অবশ্যই উপকার হবে। সেটা হলো যে গাছে যে ফলগুলো আছে, সবজিগুলো আছে, সেগুলো আস্তে আস্তে বড় হবে এবং খুবই চমৎকারভাবে বেড়ে উঠবে। এবং সবজি চাষ যারা আমরা করি বাগানে, মাটিটা তৈরিটা একটা বিশেষ প্রক্রিয়ায় করতেই হবে। মাটি যদি প্রস্তুত ভালো হয়, অবশ্যই এরকম সবজি আপনারাও পেতে পারেন। মাটি প্রস্তুতের জন্য সবচেয়ে বেশি যে উপাদানটা লাগে গাছের ক্ষেত্রে, সেটা হলো জৈব উপাদান। কম মাটি দিবেন, জৈব উপাদানগুলো বেশি দিবেন।
কাঠের গুঁড়ি, ধানের তুষ, ভার্মি কম্পোস্ট, গোবর সার, পাতা পচা সার এবং গাছের যে যে নিউট্রিয়েন্ট দরকার হয়, বিশেষ করে মাইক্রো নিউট্রিয়েন্টগুলা যেমন জিঙ্ক, বোরন, এপসম সল্ট, এগুলো গাছের জন্য অপরিহার্য, যেমন ক্যালসিয়াম, ফসফরাস, এগুলো দিয়ে যদি মাটিটা প্রপার ওয়েতে তৈরি করেন তাহলে অবশ্যই গাছের যে ফলনটা আপনারা পাবেন সেই ফলন পেতে কখনোই কোনো কষ্ট পেতে হবে না এবং গাছ একেবারে নির্দ্বিধায় আপনাকে ফলন দিয়ে ভরিয়ে দেবে। সেই জন্য মাটিটা অবশ্যই সঠিকভাবে প্রস্তুত করুন, সেটা আমার বিশেষ অনুরোধ। আমার চ্যানেলে দেওয়া আছে কী করে আমি মাটি প্রস্তুত করি প্রতি সিজনে। এই যে সামনে শীত চলে আসছে, শীতের জন্য মাটি প্রস্তুত করা হবে। যারা নতুন ভিউয়ার্স বন্ধুরা আছেন, আপনাদের বিশেষ অনুরোধে আমি আবার নতুন করে মাটি প্রস্তুতের পুরো প্রণালীটা আপনাদের মাঝে তুলে ধরবো। মাটির পরিমাণ যদি দেন 40%, আর বাকি যে 60% আসছে সেটা বিভিন্ন ম্যাক্রো এবং মাইক্রো উপাদান দিয়ে সেটাকে ভরিয়ে দেবেন মাটিটা। আর সবচেয়ে বড় যেটা, সেটা হলো চুন এবং জিপসাম। চুন দিয়ে মাটিটাকে শোধন করে নেবেন। আর নেমাটোডের হাত থেকে গাছগুলোকে রক্ষা করার জন্য অবশ্যই 2 দিন টানা রোদে রাখতে হবে মাটিগুলোকে। মাটি প্রস্তুত করলেন, টানা রোদে ফেলে রাখলেন, তারপরে বস্তাবন্দি করে রেখে দেন। যখন শীতের সময় হবে, শীতের চারা ফেলার পরে যখন চারা লাগানোর সময় হয়ে যাবে, তখন মাটিতে সরাসরি আপনারা লাগিয়ে দেন। এই যে মাটিগুলো এখন আমাকে দেখছেন, সেই মাটিগুলো আমি সরিয়ে ফেলবো। এটা হচ্ছে আমার গ্রীষ্মের মাটি, গরমের সবজির মাটি। এই মাটি চেঞ্জ করে আবার শীতের সময় যে সবজিগুলো লাগাবো সেই মাটিটা আমি এই ক্যারেটগুলোতে দিয়ে ভরিয়ে রাখবো। আর এই পুরনো মাটিগুলো আমি রেখে দিব বস্তার ভিতরে পরবর্তী সিজনের জন্য। এই যে রেখে দিব, এই যে প্রসেসটা, এই প্রসেসের মধ্যে কিছু ছত্রাক এবং নেমাটোড একটু চুন দিয়ে রাখলে এটা মরে যাবে। এবং 2 মাস আগে, লাগানোর 2 মাস আগে মাটিটা বের করে প্রসেস করে আবার বস্তাবন্দি করে রাখবেন। আমি যখন শীতের সবজিটা লাগাবো অবশ্যই সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন, যাতে নতুন কোনো নোটিফিকেশন আসার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়।